शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৭। আত্মস্মৃতি। এরপরে বোর্ডিং ও স্কুল এ বাড়িতে উঠে এলো। একতলায় স্কুল আর দোতলায় বোর্ডিং। ১৯২৩ সালে জয়রামবাটিতে মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে। প্রথমে অন্নপূর্ণা পুজোর দিন হওয়ার কথা ছিল, পরে আবার অক্ষয় তৃতীয়ার দিন ধার্য হলো। মহারাজ আমাকে আসার জন্য কুমিল্লায় লিখে পাঠালেন। আমি লিখলুম, আমি তো মায়ের দেশে গেছি, প্রফুল্ল মাসিমা কখনো যাননি, তিনি এবার যেতে পারেন। স্কুল খোলা, কাজ আছে, দুজনের যাওয়া চলবে না। মহারাজ তার উত্তরে লিখলেন, তুমি না এলে যোগীন মা ভরসা পাচ্ছেন না। তখন আমাদের স্কুল বৈশাখ মাসে শিব পুজোর পর বন্ধ হতো। এখন কি করা যায়? সে সময় রেণু সর্বাধিকারীর মা ও কয়েকজন ওখানে ছিলেন। তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতাও ছিল। উনি আমাদের বুদ্ধি দিলেন, আপনাদের এখানে তো গভর্নমেন্ট স্কুল নয়, কাজেই আপনারা একটু আগে বন্ধ করে দেরিতে খুললে দোষ নেই। তখন তাই করা হলো। আমি ও প্রফুল্ল মাসিমা আগেই চলে যাব। মেয়েদের শিব পূজা ইত্যাদির ব্যবস্থা গিরিবালাদি করে নেবেন। যেদিন আমরা যাব সেদিন কৃষ্ণপক্ষ, আবার ত্রয়োহ স্পর্শ। সারাদিন অঝোরে বৃষ্টি হচ্ছে। মহেশ ভট্টাচার্যের ম্যানেজার কিছুতেই আমাদের যেতে দেবেন না। তখন রাজা মহারাজের এক শিষ্য কুমিল্লাতে একটি ছোট আশ্রম মতো করেছিলেন। তিনি বলেন, আমি দুদিন বাদেই যাব, আপনারা আমার সঙ্গে চলুন। আমি বললুম, দেরি করলে আমরা মহারাজের সঙ্গ নিতে পারবো না, আর মহারাজের সঙ্গেই যদি না যেতে পারি তবে যাবই না। আপনারা যদি আমাদের একটু স্টেশনে পৌঁছে দিতে পারেন তবেই আমরা যেতে পারবো। তখন রাত 12টায় গাড়ি। ভদ্রলোক অগত্যা আমাদের ট্রেনে তুলে দিতে রাজি হলেন। এর কিছুদিন আগে চাঁদপুরের কুলিদের অত্যাচারের একটি ঘটনা ঘটে। আমরা স্টেশনে গিয়ে দেখি সব ফাঁকা, জনমানব নেই, টিকিট ঘর বন্ধ। আমরা ভাবলুম গাড়ি চলে গেছে। পরের গাড়ি রাত 2টোয়। কিন্তু স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে জানলুম গাড়ি সেদিন আধ ঘন্টা লেট। যা হোক, যথাসময়ে চাঁদপুর পৌঁছলুম। স্টিমার ঘাটে স্টিমার নেই, ঘোর অন্ধকার, লোকজন খুব কম, খালাসিরা কেবল আনাগোনা করছে। অন্ধকারে দুজনে বসে আছি। প্রফুল্ল মাসিমার খুব ভয় করছিল। যা অবস্থা, ভয় হওয়ারই কথা। আমার কিন্তু একটুও ভয় করেনি। এদিক ওদিক দেখছিলুম। 2টোর ট্রেনে কলকাতা যাত্রী এক ভদ্রলোককে দেখে প্রফুল্ল মাসিমা বললেন, দেখুন, আমরা দুটি মাত্র মেয়ে মানুষ, আমাদের একটু ভয় ঠেকছে। আপনি যদি একটু কাছাকাছি থাকেন তো খুব ভালো হয়। ভদ্রলোক বললেন, আপনাদের কোনো ভয় নেই, আমি কাছেই থাকবো। ভোর 4:30 স্টিমার এলো। দুখানা স্টিমার, একখানা গোয়ালন্দ যাবে আর একখানা ঢাকা। আমরা আবার ভুল করে ঢাকার স্টিমারে উঠে পড়ি। একটু পরে দেখি অপর স্টিমারখানা ছাড়বার উপক্রম করছে। তখন জিজ্ঞেস করে জানলুম ওখানায় গোয়ালন্দ যাবে। কি করি, দুজনেই ছুটে এসে স্টিমারে উঠলুম। উঠবার সঙ্গে সঙ্গে স্টিমার ছাড়ল। সঙ্গে আমাদের মালপত্র কিছুই ছিল না, কেবল একখানি পুরানো শতরঞ্চি জড়ানো কয়েকখানা কাপড়, তাও
শতরঞ্চিটি ভুল করে ট্রেনে পড়ে রইল। তখন দিনক্ষণ কিছু দেখতুম না, মায়ের নাম করে বেরিয়ে পড়লুম। সেবারে একটার পর একটা যা ঘটেছিল, নেহাত মহারাজের টানের জোরে আমরা নিরাপদে পৌঁছতে পারি। পরদিন বেলা 11টায় গোয়ালন্দ পৌঁছে ট্রেনে রাত 8টায় শিয়ালদহ। গণেন মহারাজ স্টেশনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা ওর সঙ্গে স্কুল বোর্ডিংয়ে গেলুম। সে রাতটা বোর্ডিংয়ে কাটল। পরদিন ভোরবেলা উদ্বোধন গিয়ে সকাল 7টায় মহারাজের সঙ্গে রওনা হলুম। সেবার মহারাজের সঙ্গে প্রফুল্ল মাসিমা, আমি, চপলা, মীরা, যোগিনমা ও তাঁর এক বোন কালিদাসী, সাধু ব্রহ্মচারী সব মিলে প্রায় 50 জন। একটা বড় কম্পার্টমেন্ট আমাদের নিয়েই ভরে গেল। মহারাজ সকলকে নিজ নিজ খাবার বাড়ি থেকে আনতে বলেছিলেন, আর তিনি নিয়েছিলেন বালতি করে চিঁড়ে ও দইয়ের হাঁড়ি। স্টেশন থেকে কলা কিনে নেওয়া হলো। কলা পাতায় করে চিঁড়ে, দই, কলা সব খাওয়া। তারপরে সকলের বাড়ি থেকে আনা খাবারও ভাগ করা হয়। সে যে কি আনন্দ সকলের হয়েছিল, কি বলবো। মহারাজ উৎসবে রোশনাইয়ের জন্য বড় বড় হ্যাজাক কিনে সঙ্গে নিয়েছিলেন। সাধুদের সকলকে উৎসবে যোগ দিতে বলেছিলেন। যারা ভাড়া দিতে পারবে না তাদের ভাড়া উনি দেবেন বললেন। আমাদেরও যাওয়ার ভাড়া উনিই দেন। গড়বেতা স্টেশনে মিশনের অনেক সাধু ব্রহ্মচারী আমাদের সকলের জন্য শরবত করে এনেছিলেন। বেলা 2:30টায় বিষ্ণুপুর। সেখান থেকে হেঁটে আর গরুর গাড়ি করে প্রায় 1 মাইল এসে বশীশ্বর সেনের বাড়ি ওঠা হলো। বশীবাবু আর তার ভাই টাবু ব্যবস্থাদির জন্য আগেই সেখানে এসেছিলেন। তাদের বাড়িতে রাত্রের আহারের পর 8টা-9টার সময় 22খানা গরুর গাড়ি করে গোয়ালপাড়া রওনা। এক এক গাড়িতে 2 জন করে। গাড়িগুলো ছোট ছোট, গরুগুলিও ছোট। শুধু মহারাজ, যোগিনমা ও আরও 2-1 জন সাধু রয়ে গেলেন। তারা বাঁকুড়া থেকে যে মোটর গাড়ি আসবে সেই গাড়িতে যাবেন। আমাদের গরুর গাড়ি চলেছে। কেবলই ভাবছি ওই বুঝিবা মহারাজের গাড়ি এলো, আমাদের ছাপিয়ে যাবে। কিন্তু সারা পথে, এমনকি বেলা 11টায় গোয়ালপাড়া পৌঁছেও গাড়ির চিহ্ন মাত্র দেখলুম না। মহারাজ এখনো কেন এলেন না ভেবে সকলে খুব উদ্বিগ্ন। কদিন বাদেই তো উৎসব, সবাই ছুটোছুটি করছে। এমন সময় সুরেশবাবুর ছেলে এসে খবর দিল যে গাড়ি স্টার্ট নেয়নি, মহারাজ গরুর গাড়িতেই রওনা হয়েছেন। পরদিন ভোরবেলা মহারাজ এসে পৌঁছলেন। সকলে খুব মজা করে বলতে লাগলো, আপনার মোটর গাড়ি কোথায় গেল? আপনার তো মোটর চড়ে আসবার কথা ছিল। মহারাজ হেসে বললেন, মা এ পথে কোনো দিন মোটরে চড়েননি, আর তার দারোয়ান কিনা মোটরে চড়ে আসবে? তাই তো মা মোটর খারাপ করে দিলেন। সকলে একত্রে সেই দিনই জয়রামবাটি রওনা হলো। তারপরে দিনই উৎসব, 19শে এপ্রিল 1923। উৎসবের বড় মহড়া নিয়েছিলেন কৃষ্ণলাল মহারাজ। উনি কেনাকাটা, রান্নাবান্না সব কিছুতে পটু ছিলেন, আর ছিলেন অমায়িক। অহংকার বলে কিছু তার মধ্যে ছিল না। মহারাজ 7 বার প্রদক্ষিণ করে মন্দিরে শ্রী শ্রী মার একখানা ছোট ছবি বসালেন। কপিল মহারাজ পুজো করলেন। সারাদিন খুব দিয়তাং ভুজ্যতাং চলল। কলকাতা এবং আরও অন্যান্য জায়গা থেকে কত সাধু ভক্ত এসেছিলেন। সকালে ঠাকুর ও মার পুজো হলো, রাত্রে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। তারপর মহারাজ অনেককে সন্ন্যাস ব্রহ্মচর্যাদি দিলেন। সেবারে বলেছিলেন, আমি এবার কাউকে ফেরাবো না। পরদিন সকালে মন্ত্র দীক্ষা দিতে আরম্ভ করে
বিকেল 5টার পর উঠলেন। বেশিরভাগই গ্রামের লোক। তারা আর কি আনবে, কেউ কেউ একটি করে পদ্মফুল হাতে নিয়ে আসতো। সেবার 3 দিনে 150 জনের দীক্ষা হলো। উৎসবের পর মহারাজ বাঁকুড়া চলে যান। জয়রামবাটির মন্দিরের ওই বড় তৈলচিত্রখানি ললিতবাবু বলে শ্রী শ্রী মার এক বিশেষ ভক্ত বিলেত থেকে করিয়ে এনেছিলেন। শ্রী শ্রী মার ভক্তদের মধ্যে অনেকেরই জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। এই ললিতবাবু প্রথম জীবনে খুব ধনী ছিলেন, বাড়ি গাড়ি সব ছিল, তবে চরিত্র ভালো ছিল না, মদও খেতেন। একবার উদরে রোগ হয়ে খুব কষ্ট পাচ্ছিলেন, তখন শ্রী মার অলৌকিক কৃপায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই তিনি শ্রী মার বিশেষ ভক্ত। তিনি ও তার স্ত্রী দুজনেই শ্রী মার মন্ত্রশিষ্য ছিলেন। তাদের 3টি মেয়ে ছিল, 3টিই মারা যায়। ললিতবাবু ক্রমে কাজকর্ম সব ছেড়ে দিলেন। মদ আগেই ছেড়েছিলেন। শেষে একটা ছোট বাড়ি ভাড়া করে সস্ত্রীক খুব সাদাসিধেভাবে থাকতেন ও ভক্ত সেবা করতেন। শ্রীমা একদিন তাকে বলেছিলেন, আমার জন্মস্থানটিতে একটু কিছু করো। ললিতবাবুর সে কথা মনে ছিল। শ্রীমার দেহ যাওয়ার পর তিনি নানা উপায়ে চ্যারিটি শো ইত্যাদি করে টাকা তোলবার সংকল্প করেছিলেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে কিছু করে উঠতে পারেননি। তার একেবারে শেষ সময়ে তিনি শরৎ মহারাজকে দেখতে চান, কিন্তু ওই অবস্থায় গিয়ে আর কি হবে ভেবে মহারাজ যাননি। শ্রীমার ইচ্ছা পূর্ণ করতে পারলেন না বলে মৃত্যুশয্যায় দুঃখ করে বলেছিলেন, টাকা সব ছড়িয়ে রেখেছিলাম, কুড়োনো আর হলো না। তার উইল এ তিনি যাবতীয় টাকা পয়সা, এমনকি বাড়ির ঝাঁটাটি পর্যন্ত যেন জয়রামবাটিতে শ্রীমার সেবায় লাগে একথা লিখে গিয়েছিলেন। নিজের স্ত্রীর জন্য অতি সামান্য গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে যান। তার দেওয়া শ্রীমার তৈলচিত্রখানি তাই শরৎ মহারাজ মন্দিরে রেখেছিলেন। জয়রামবাটির উৎসবের পর আমরা কুমিল্লা ফিরে আসি। সেটা বৈশাখ মাস। কদিন বাদেই মহারাজ লিখলেন, যোগিনমা খুব অসুস্থ, ডায়াবেটিস, তার সেবার জন্য তোমাকে আসতে হবে। শ্রাবণ মাসে আমি চলে আসি। আমার বদলে কাজ করবার জন্য সেবার মহারাজ সংযুক্তা বলে মেদিনীপুরের একটি বিধবা মহিলাকে কুমিল্লা পাঠিয়ে দিলেন। যোগিনমার সেবার জন্য প্রায় 1 বছর উদ্বোধনে রইলুম। সেবার দোল পূর্ণিমার দিন গ্রহণ ছিল। আমাকে ডেকে যোগিনমা বললেন, সরলা, তুমি পুরস্চরণ করো। আমি পুরস্চরণ কাকে বলে জানি না। উপোস করে রইলুম সারাদিন। সন্ধেবেলা যোগিনমা বললেন, সরলাকে আমার সেবা করতে হবে না, সে গঙ্গার তীরে গিয়ে জপ করুক, গ্রহণ শেষ হলে আসবে, আর সংখ্যা রেখে যেন জপ করে। পুরস্চরণের পর অনেকে হোম করে আহুতি দিয়ে শেষ করে, আবার অনেকে শুধু জপ করেই শেষ করে। রাত্রে 10টায় আমরা ফিরে এলুম। খাবার রাখা ছিল, তা খাওয়া হলো। আমাকে সংখ্যার কথা জিজ্ঞেস করাতে সংখ্যা বললুম। তখন মহারাজ আরও কিছু সংখ্যা জপ করতে বলে দিলেন। যোগিনমার ঘরেই মহারাজ ওইসব কথা বলছিলেন। তখন যোগিনমা বললেন, সরলাকে সন্ন্যাসটা দিয়ে দাও না, কাল তো অনেকের পুরস্চরণের হোম ইত্যাদি হবে, ওই সঙ্গে ওকে ওইটে করিয়ে দাও। মহারাজ হেসে বললেন, সন্ন্যাস বললেই হলো আর কি, জানো সন্ন্যাসের পর গিনি দিয়ে গুরুদক্ষিণা দিতে হয়। যোগিনমাও উত্তর দিলেন, আচ্ছা, আমি তাই দেওয়াবো, গিনি দিয়েই গুরুদক্ষিণা দেবে। মহারাজ তখন আমাকে ডেকে বললেন,
তোমার ভাগ্যি খুব ভালো। যোগিনমা নিজে থেকে সন্ন্যাসের কথা বললেন। আমার এরকম একটা ইচ্ছা ছিল, তবে জানাজানি হবে মনে করে ভেবেছিলুম মন্ত্রগুলি এমনি পড়িয়ে দেব। উনি যখন বলেছেন তখন আর কোনো গোল রইল না। কাল সারাদিন উপোস করে থাকো, কাল সারাদিন উপোস করে থেকো। পরদিন রাত্রে মহারাজ আমাকে বললেন, তুমি শুয়ে থাকো, সময় মতো আমি ডেকে দেব। তখন কপিল মহারাজ উদ্বোধনে ছিলেন, তাকে হোমের সব ব্যবস্থা করতে বললেন। আর হরিপ্রেম মহারাজকে ডেকে রাত্রিটা যোগিনমার কাছে থাকতে বললেন। হরিপ্রেম টের পেয়েছিল, আরও অনেকেই আঁচ করতে পেরেছিল, কিন্তু কেউ কিছু বলেনি। রাত্রি 3টেই মহারাজ আমাকে ডেকে নিয়ে গিয়ে একখানা গেরুয়া কাপড় দিয়ে পরে আসতে বললেন। গেরুয়া কাপড় পরিয়ে আহুতি দেওয়ালেন। একটি বেল ডাল হাতে দিয়েছিলেন। আহুতির পর সেই বেল ডাল ভেঙে একটা কলসির ভিতর পুরে রেখে দিলেন, আর আমাকে বললেন, কাল সকালে এটা গঙ্গায় ভাসিয়ে দেবে। এখন এই হয়ে রইল, বাকিটা একবার কাশী গিয়ে করিয়ে দেব। নাম দিয়েছিলেন প্রথমে সারদা, কিন্তু যোগিনমা শুনে আপত্তি করেন। আমরা ওই নামে কি করে ডাকব? তখন বদলে রাখলেন শ্রী ভারতী। গেরুয়া পরে যোগিনমাকে প্রণাম করলে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আর আমার হাতে গিনি দিয়ে শরৎ মহারাজকে প্রণাম করতে বললেন। যোগিনমা জিজ্ঞেস করলেন, ও কি এখন থেকে গেরুয়ায় পরবে? মহারাজ বললেন, না, এখন থাক, দরকার নেই, সাদাই পরুক, পরে সময় মতো পরবে। এখন আমিও বোকার মতো গেরুয়া কাপড়খানা খুলে মহারাজের কাছে দিয়ে দিলুম। নিজের কাছে তো রাখতে পারতুম, তা আর মনে এলো না। যাই হোক, পরে মহারাজ একখানা গেরুয়া চাদর দিয়েছিলেন নিজের ব্যবহার করা, দিয়ে বলেছিলেন, রেখে দাও, সময় মতো পরবে। সারদা মঠে এসে এখন সেই চাদর পরলাম। ওরাই আমার সব করিয়ে দিলেন, আমার নিজের থেকে কিছু মনে হয়নি। 1924 সালের জ্যৈষ্ঠ মাসে যোগিনমার শরীর গেল। দিন 15 পরে আবার স্কুল বাড়িতে আসি। তখন আবার গোলাপ মার শরীর খারাপ হলো। আমিও সেবার জন্য উদ্বোধনে আসি। পৌষ মাসে গোলাপ মাও গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।